আচ্ছা, মেসোমারিক প্রভাবটা দেখো, যে সমস্ত জৈব যৌগে দ্বিবন্ধন আছে, যে সমস্ত জৈব যৌগে দ্বিবন্ধন আছে অথবা ত্রিবন্ধন আছে, যে সমস্ত জৈব যৌগে হয় দ্বিবন্ধন আছে অথবা ত্রিবন্ধন আছে, সে সমস্ত যৌগের যে পাই ইলেকট্রন, দ্বিবন্ধনে একটা পাই, ত্রিবন্ধনে দুইটা পাই, এই পাই ইলেকট্রনের সরণ হবে, মানে স্থানান্তর হবে বা পুনর্বিন্যাস হবে। হওয়ার ফলে এই পাই ইলেকট্রনের স্থানান্তরিত হওয়া বা পুনর্বিন্যাসের প্রভাবে প্রভাবজনিত যে ঘটনা, সেটাকে বলা হচ্ছে মেসোমারিক প্রভাব। কথা কি বুঝছো? যে সমস্ত জৈব যৌগে দ্বিবন্ধন আছে অথবা ত্রিবন্ধন আছে, সে সমস্ত জৈব যৌগের মানে দ্বিবন্ধনের হলো পাই ইলেকট্রন, ত্রিবন্ধন পাই ইলেকট্রন থাকে, এই পাই ইলেকট্রনের স্থানান্তরের ফলে বা স্থানান্তরের প্রভাবজনিত যে ঘটনা, সেটাকে বলা হচ্ছে মেসোমারিক প্রভাব। পাই ইলেকট্রনের স্থানান্তরের প্রভাবজনিত ঘটনা। কথা কি বুঝছো? দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনযুক্ত জৈব যৌগের পাই ইলেকট্রনের স্থানান্তরের প্রভাবজনিত ঘটনাটাকে বলা হবে মেসোমারিক প্রভাব। তাহলে আমরা উদাহরণ হিসাবে দেখি যে কিভাবে হয়। মনে করো যে একটা জৈব যৌগ, এই একটা জৈব যৌগের চিন্তা করো, দেখো এখানে পাই বন্ধন কয়টা আছে? দুইটা আছে, তাই না? দুই জায়গায় আছে, এখানে আছে এবং এখানে আছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করছো যে এই পাই বন্ধনটা আছে কিন্তু একটা সিকোয়েন্সে, মানে এখানে হলো একটা সিঙ্গেল বন্ড, তারপরে ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে এটা আবার ডাবল বন্ড হবে। এখানে সিঙ্গেল বন্ড, এবার হবে আবার ডাবল বন্ড, এরকম। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? পাই বন্ধনের একটা সিগমা একটা পাই, এরকম ধারাবাহিকতা আছে না? এইরকম যে যৌগ, সেটাকে বলা হচ্ছে কনজুগেটেড পাই বন্ড। এই পাই বন্ধনটাকে কি বলে? কনজুগেটেড পাই বন্ড বলে। এরকম যদি একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই এরকম যদি থাকে, তাহলে সেটাকে কি বলে? কনজুগেটেড পাই বন্ড বা কনজুগেটেড যৌগ। ঠিক আছে, মানে পাই বন্ধনযুক্ত যৌগ। এইরকম কনজুগেটেড পাই বন্ধনযুক্ত যৌগে তোমার রেজোনেন্স হয়। কি হয়? রেজোনেন্স হতে পারে। যেমন বেনজিন, বেনজিনে যে পাই বন্ধনটা আছে, এটা কি কনজুগেটেড না কনজুগেটেড না? এটা কনজুগেটেড। ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এরকম, তাই না? তাহলে এটা কিন্তু কনজুগেটেড। তাহলে এখানে হলো কনজুগেটেড। তাহলে কনজুগেটেড পাই বন্ধনযুক্ত যৌগে সাধারণত রেজোনেন্সটা হয়। তাহলে এখান থেকে দেখা যায় যে তোমার এই পাই বন্ধনের ইলেকট্রনটা এখানে আসতে পারে, আসতে পারে না? যদি আসে তখন সে এইটা আবার এখানে যাইতে পারে, এইটা আবার এখানে যাইতে পারে, তখন নতুন বন্ধন যেটা হবে সেটা কি হতে পারে? এখানে সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে আবার সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড, এরকম। মানে তোমার হলো এখানে ডাবল বন্ড, মানে জাস্ট বন্ধনটা কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যায়। যেরকম বেনজিনে আমরা দেখলাম, তাই না? প্রথমে একটা কার্বনে সিঙ্গেল বন্ড থাকছে, ডাবল বন্ড থাকছে, পরে এটাই সিঙ্গেল বন্ড, আবার পরেরটা ডাবল বন্ড। ঠিক একইভাবে অন্য একটা স্টারে দেখছি এর উল্টাটা, মানে আগে যেটা ডাবল বন্ড ছিল সেটাতে সিঙ্গেল বন্ড হয়েছে, আর যেটা সিঙ্গেল বন্ড সেটাতে ডাবল বন্ড হয়েছে। ঠিক এখানেও তাই হলো কিন্তু। তাহলে এইরকম হলো, যদি এরকম একটার পর একটা থাকে, তাহলে সেটাকে বলে কনজুগেটেড যৌগ। আর এই কনজুগেটেড পাই বন্ধন বা মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যুক্ত যৌগে সাধারণত রেজোনেন্স হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এইটা তো গেল, এখন আমরা দেখবো রেজোনেন্স তো হলো, তাহলে এখন মেসোমারিক প্রভাবটা কি?
মেসোমারিক প্রভাবটা হলো যে যেটাতে পাই ইলেকট্রন আছে আর একটাতে মানে একটাতে পাই বন্ধন আছে, একটাতে সিঙ্গেল বন্ড আছে, তাহলে ইলেকট্রনের যে ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব এখানে যে যে কার্বনে আছে এখানেও কি সেই কার্বনে আছে? নাই। এখানে কার্বনের যে কার্বন ইলেকট্রন ঘনত্ব আছে এখানে সেই কার্বনের ইলেকট্রন ঘনত্ব নাই, আবার এখানে যেটাতে আছে এখানে সেটাতে নাই। মানে ইলেকট্রন ঘনত্ব কিন্তু চেঞ্জ হচ্ছে। একটা যৌগে যে কার্বন ইলেকট্রন ঘনত্ব বেশি, পরের যৌগে সেই কার্বন ইলেকট্রন ঘনত্ব কম। মানে এই পরের যৌগ বলতে কি একই যৌগ জাস্ট পাই বন্ধনের স্থানান্তরের ফলে, পুনর্বিন্যাসের ফলে এই ঘটনাটা ঘটতেছে। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই সিস্টেমে কোনো একটাতে কম ইলেকট্রন ঘনত্ব হচ্ছে আর কোনো একটাতে বেশি ইলেকট্রন ঘনত্ব তৈরি হচ্ছে। একটাতে কম ইলেকট্রন ঘনত্ব হচ্ছে, আরেকটাতে কি হচ্ছে? বেশি ইলেকট্রন ঘনত্ব সৃষ্টি হচ্ছে। তো এইরকম যদি রেজোনেন্সের ফলে কোনো একটা পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বাড়ে আর কোন একটা পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব কমে যায়, তাহলে সেই প্রভাবটার নামই হলো মেসোমারিক প্রভাব। তাহলে মেসোমারিক প্রভাবের মধ্যে কি অনুরণন আছে না? রেজোনেন্স কিন্তু এখানে ঢুকে যাচ্ছে। তাহলে এইটা হলো রেজোনেন্সের ফলে। একটা হলো যে সমস্ত এখানে শর্ত হলো দুইটা, একটা হচ্ছে যে জৈব যৌগে তোমার অসম্পৃক্ত হতে হবে, মানে সেইটাতে হলো পাই বন্ধন বা ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, মানে পাই বন্ধন থাকতে হবে, এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে সেখানে হচ্ছে অনুরণন হবে। কি হবে? অনুরণন হবে। আরেকটা শর্ত হলো যে অবশ্যই কনজুগেটেড পাই বন্ধন হতে হবে। কি হতে হবে? প্রথমে হলো পাই বন্ধন থাকবে, দুইটা হলো পাই বন্ধনটা কেমন হবে? কনজুগেটেড হতে হবে, মানে একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, এভাবে হতে হবে, কনজুগেটেড হতে হবে। আর 3 নম্বর আছে কনজুগেটেড পাই বন্ধন হলেই সেখানে অনুরণন হবে, সেখানে অনুরণন ঘটবে। আর এই অনুরণনের ফলে যদি কোনো একটা কার্বনে ইলেকট্রন ঘনত্ব কমে যায়, কোনো একটা কার্বন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, তাহলে সেইটার নামই হচ্ছে কি না মেসোমারিক প্রভাব। সেটাই হলো মেসোমারিক প্রভাব। ঠিক আছে? আবেশীয় প্রভাবটা তো সিঙ্গেল বন্ডে হতে পারে, সিঙ্গেল বন্ডে হয় না? আবেশীয় প্রভাবটা সিঙ্গেল বন্ডে হয়। ঠিক আছে? আর মেসোমারিক প্রভাবটা হবে কোন বন্ডে? ডাবল বন্ড ট্রিপল বন্ডে। তাহলে এখন আমরা এই মেসোমারিক প্রভাবটা হলো 2 প্রকার, এটাও 2 প্রকার, একটা হলো ধনাত্মক আর একটা কি, একটা হলো ঋণাত্মক। তাই আমরা উদাহরণ দেখব, খুব সংক্ষেপে আমরা উদাহরণটা দিকে আলোচনা শেষ করব। যেমন মনে করো এটা একটা ফেনল, এটা একটা ফেনল যৌগ। এখানে দেখো এই বেনজিনে কনজুগেটেড পাই বন্ধন আছে। এখন ফেনলের যে এর আগে আমি বলছিলাম যে ফেনলের হলো 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে, সে তখন তার আগে থেকে ইলেকট্রন আছে। যদি আগে থেকে ইলেকট্রন থাকে এবং অন্য কি ইলেকট্রন দেয়, তাহলে সেটাকে কি ঘটনা বলে? আমরা ওই যে প্রথমে পড়ছিলাম যে আবেশীয় প্রভাব, তার আগে থেকে ইলেকট্রন কি আছে? সমৃদ্ধি আছে, এবং সে অন্যকে ইলেকট্রন দিচ্ছে। তাহলে এটা ধনাত্মক আবেশীয় প্রভাব না? ধনাত্মক। তাহলে এখানে হলো এটা ধনাত্মক আবেশীয় প্রভাবযুক্ত গ্রুপ, সে কি করলো? কার্বনকে ইলেকট্রন দিল। ঠিক আছে? দেওয়ার ফলে এখন এখানে হলো ডাবল বন্ড হয়ে যাবে। আগে আছে কয়টা বন্ধন? একটা। এখন কত হবে? ডাবল বন্ড হবে। তাহলে এই কার্বনে যদি ডাবল বন্ড হয়, তাহলে এই কার্বনের ডাবল বন্ড এখন কয়টা? এই কার্বনের আছে কয়টা? দেখো তো, কার্বনের যোজনী ইলেকট্রন কয়টা আছে এই কার্বনের? এই কথা বলে না, 4টা। 1টা 2টা 3টা আর এখানে একটা 4টা। এখন আবার যদি এখানে ডাবল বন্ড হয়, মনে করো যে এখানে আবার ডাবল বন্ড হলো, হ্যাঁ, তাহলে এইরকম যদি হয় তাহলে কি হবে? দেখো তো এই কার্বনে কয়টা যোজনী ইলেকট্রন? 5টা হয়ে গেল। কিন্তু কার্বনের যোজনী কয়টা? 4 না? তখন কি হবে? তখন হলো এই যে পাই ইলেকট্রনটা সে আর তখন এখানে থাকবে না, সে কি করবে? এই কার্বনে চলে আসবে। ঠিক আছে? এই কার্বনে চলে আসবে।
তাহলে তখন আমরা যে ঘটনাটা দেখব, আমরা যেটা দেখব যে এইখানে ইলেকট্রনের সমৃদ্ধি হবে, হ্যাঁ, ইলেকট্রন বেড়ে যাবে এই জায়গায়, ঠিক আছে, এখানে ইলেকট্রন বেড়ে যাবে। পরবর্তীতে আবার এইটা হলো এখানে আসবে, হ্যাঁ, আর এইটা হলো এখানে আসবে। আমি এখানে হলো চিত্রটা একটু ইয়ে করে দিই, এভাবে দিই। পরবর্তী এরকম ভাবে এই রেজোনেন্সটা চলতে থাকবে। তাহলে দেখা গেল যে তোমার এখানে হলো কি ঘটনা ঘটতেছে, এখানে হচ্ছে রেজোনেন্সের ফলে তোমার কোন একটা কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। এই কার্বনে ইলেকট্রন ঘনত্ব কি হয়ে গেল, এখানে ইলেকট্রন সমৃদ্ধি হচ্ছে, ঠিক আছে, ইলেকট্রন বেড়ে যাচ্ছে। আবার এইরকম ভাবে যদি আমরা দেখাই, হ্যাঁ, তাহলে এই কার্বন ইলেকট্রন বাড়বে, আবার এর পরের ধাপে এই কার্বনে ইলেকট্রন বাড়বে, তারপরের ধাপে এই কার্বনে ইলেকট্রন বাড়বে। আমি সংক্ষেপে দেখাই, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। এখানে প্লাস দিলাম কেন, প্লাস দিচ্ছি ওই যে এক জোড়া মুক্ত ইলেকট্রন চলে আসছে, ঘাটতি হয়ে গেছে এই জন্য। তারপরের ধাপে কি হবে, এইটা এখানে আসবে, এখানে আসবে, ঠিক আছে। তাহলে দেখা গেল যে কোন কার্বনে ইলেকট্রনের সমৃদ্ধি হয়েছে, এই কার্বন হয়েছে, এই কার্বন হয়েছে, আর এই কার্বন হয়েছে। এখানে যদি ইলেকট্রন আগের থেকে বেশি হয়, তাহলে এখন তুলনামূলকভাবে ইলেকট্রন কম কোথায় আছে, কোন কার্বনে তুলনামূলক ইলেকট্রন কম আছে, এই কার্বনে, এই কার্বনে, এই কার্বনে, আর এই কার্বনে, তাই না? ইলেকট্রন যদি এখানে বেশি হয়, এখানে বেশি হয়, এখানে বেশি হয়, তাহলে আছে কম কোথায়, এই দুই জায়গায়, ঠিক আছে না? তাহলে এখানে দেখা যাচ্ছে অনুরণনের ফলে কনজুগেটেড পাই বন্ধযুক্ত যৌগ অনুরণনের ফলে কোন একটা কার্বন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, আর কোন একটা কার্বনের তুলনামূলক ইলেকট্রন ঘনত্ব কম থাকতেছে। তাহলে এই ঘটনাটার নামই হচ্ছে কি, মেসোমারিক প্রভাব। তাহলে আর একটা হলো ঋণাত্মক মেসোমারিক প্রভাব। ঋণাত্মক মেসোমারিক প্রভাবটা ঘটবে হচ্ছে তার উল্টাটা, তার কি থাকবে, উল্টা থাকবে। এই দেখো কথা বলে না, এটা আলোচনা করে আমাদের আজকে আলোচনা শেষ, অনেক লম্বা ক্লাস হয়ে গেছে, 3টা টপিক আলোচনা করছি গুরুত্বপূর্ণ। এইখানে দেখো এটা হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন হচ্ছে এই নাইট্রো গ্রুপটা হলো কি করে, ইলেকট্রন টেনে নেয় নিজের দিকে, কি করে, ইলেকট্রন টেনে নেয়। তখন সে কি করবে, সে হচ্ছে ইলেকট্রন টেনে নেবে, এই যে পাই ইলেকট্রনটা সে নিজের দিকে টেনে নেবে। তখন পরবর্তী ধাপে কি হবে, এখানে ডাবল বন্ড হবে, ঠিক আছে, আর এই ইলেকট্রনটা এখানে আসবে, ফলে এখানে মাইনাস হবে, এখানে অক্সিজেন এরকম থাকবে, এটা থাকবে, এটা থাকবে। তাহলে এখানে হচ্ছে ইলেকট্রন যদি এখান থেকে টেনে নেয়, তাহলে এখানে প্লাস হবে না, প্লাস হবে। তাহলে এই জায়গায় ইলেকট্রন ঘাটতি হবে। পরবর্তী ধাপে এইটার পরবর্তী ধাপে এই জায়গায় ইলেকট্রন ঘাটতি হবে, তারপরে এখানে ঘাটতি হবে। তাহলে এই ইলেকট্রনটা এখানে আসবে, তখন এখানে ইলেকট্রন ঘাটতি হবে। এরকম থাকলো। এর পরের ধাপে কি হবে, পরের ধাপে হলো এই। তাহলে তুলনামূলকভাবে এখানে কি কোন কোন কার্বনে ইলেকট্রন ঘাটতি হলো, এইটা কার্বনে, এই কার্বনে, আর এই কার্বনে। এটাকে বলা হচ্ছে অর্থ পজিশন, হ্যাঁ, এটা অর্থ, এটা মেটা, এটা প্যারা পজিশন। তাহলে এটা হলো অর্থ পজিশনে ইলেকট্রন ঘাটতি, প্যারা পজিশনে ইলেকট্রন ঘাটতি, আর আর কোথায়, অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘাটতি হলো।
হ্যাঁ, এই পজিশন দুইটা একই, তাহলে এটা অর্থ পজিশনে অর্থ পজিশন, আর এটা হচ্ছে প্যারা পজিশন, ইলেকট্রন ঘাটতি হলো। আর মেটা পজিশনে তুলনামূলক ইলেকট্রন সমৃদ্ধি হলো। তাহলে অনুরণনের ফলে কোনো একটা কার্বনে কনজুগেটেড পাই বন্ধনযুক্ত যৌগে অনুরণনের ফলে কোনো একটা কার্বনে ইলেকট্রন সমৃদ্ধি হয়েছে, কোনো একটা কার্বন ইলেকট্রনের ঘাটতি হয়েছে। তাহলে এই প্রভাবটার নাম হলো মেসোমারিক প্রভাব। এটা দুই প্রকার, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। ধনাত্মক মেসোমারিক প্রভাবের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন হচ্ছে বাইরে থেকে আসতে পারে ইলেকট্রন মানে সমৃদ্ধি হয় কোন একটা কার্বনে, ঠিক আছে। কনজুগেটেড পাই বন্ধনযুক্ত যৌগে ইলেকট্রন যদি দেয়, বাইরে থেকে কেউ একজন ইলেকট্রন দেয়, তাহলে পারে সেটা হলো ধনাত্মক মেসোমারিক প্রভাব। আর যদি কনজুগেটেড পাই বন্ধনযুক্ত যৌগ থেকে কেউ ইলেকট্রন নিজে থেকে টেনে নেয়, তাহলে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক প্রভাব। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে এই তিনটা টপিক আলোচনা করলাম। এই তিনটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো খালি এই পরীক্ষার জন্য না, এটা কিন্তু এই যে এই আলোচনাগুলো কিন্তু পরবর্তীতে আছে, সেকেন্ড ইয়ারেও আছে, ঠিক আছে, থার্ড ইয়ারেও আছে। তাহলে এইগুলো কিন্তু পুরো তোমাদের 4 বছরই এই আলোচনাগুলো কাজে দেবে, বা এগুলো হচ্ছে আসবে, ঘুরে ফিরে এগুলো আসবে। সুতরাং এগুলো যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে তখন কিন্তু ওইটা কেন ঘটলো, কিভাবে ঘটলো বোঝা যাবে না। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আরো ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।